আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 12 নম্বর পার্ট। তোর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। যাদের প্রতিটা ডাকে ওই স্পষ্ট গোঙানের মতো শব্দ ছাড়া কিছুই বের হলো না আরশির মুখ থেকে। এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে ওর। যতই ছটফট করছে ততই যেন মিলিয়ে যাচ্ছে মানুষটার গলার স্বর। এক পর্যায়ে শান্ত হলো ক্যানিনের পাথরের দেয়ালগুলো। শানের মতো ধারালো কণ্ঠে আরশির নাম প্রতিধ্বনিত হওয়া বন্ধ হতেই যেন হাফ ছেড়ে বাঁচল স্কুলে নিয়ে মাছ পড়া লোকটা। নিশ্চিন্তে শ্বাস ফেললো গিয়ে বেখেয়ালে হাতখানা আলগা হলো আরশের মুখ থেকে। আর এই সুযোগে অপেক্ষারত যেন ছিল মেয়েটা। চোখের পলকে ধারালো দাঁত দিয়ে বসিয়ে দিল কবজিতে। এক চিৎকারে ছিটকে দূরে সরে গেল অজ্ঞাত। চোখ খিচে ব্যথা ততুর ভঙ্গিতে হাতটা ঝাঁকালো কয়েকবার। অবাধ্য কিছু গালি মুখ থেকে বের করে ফের এদিকে তেরে আসার আগেই ওর দুদুনতে ছুটতে লাগলো আরশি। খরগোশটাকে বুকের সাথে মিশিয়ে বরফের মতো দৌড়াতে দৌড়াতে প্রাণপণে। পিছু তাকানোর সময় নেই। মাস্ক পরা লোকটা হাত থেকে করে যে করেই হোক বাঁচতে হবে ওকে। বরফের কুচি পায়ে তলা বিঁধেছে খুব। জুতা জোড়া হয়তো আগেই খুলে ফেলে দেওয়া হয়েছে ওর। তবুও দমলো না মেয়েটা। শরীর শেষ শক্তিটুকু বাজি রেখে ছুটলো কিছু দূর। কিন্তু হঠাৎই কারোর সাথে আচমকা ধাক্কা। পিছনে পড়ে যেতে নিলে তরাত করে বাহু চেপে ধরলো। একটা মজবুত হাত হেঁচকাটানে তুলে ফেললো প্রশস্ত সিনায়। বন্ধ চোখ মেলতেই শুনলো পরিচিত সেই ডাক, আরশি। আরশি কাঁপছে থর থর করে ওর পা থেকে মাথা অবধি। আওয়াজের জোর নেই। জমে হিম হওয়া ঠোঁট কেড়ে কোনো মতে আওড়ালো, ওই লোকটা আমার পিছনে আসছে। এই তো আমি, কেউ তোমার কাছেও আসতে পারবে না এখন, কেউ না। দুহাতে আজলে ক্লান্ত মুখখানা তুলে নিল শেহজাদ। ঠোঁটের উপর তর্জনী রেখে নরম গলায় বলল কথাগুলো। তখনই গালের কাটা জায়গায় চোখ আটকালো তার। ঢুক গিলে অমসৃত আঙ্গুলের ডগা দেখানে ছোঁয়াতে নিঃশ্বাস থেমে বসলো আরশির। ব্যথাগুলো উধাও হলো নিমিষেই। সমস্ত ডোনাচনে বাদ ভেঙে গড়িয়ে দিল ওই একটা স্পর্শ। নিজেকে আর আটকাতে পারল না শেহজাদও। দুহাতে ঠান্ডার অবশ হয়ে আসা শৈলখানা ফের লেপটে নিল বুকের মাঝখানে। বরফ জড়ানো চুলে মুখ ডুবালো ভেজা চোখ দুটো আড়াল করতে। আই মিস ইউ আরশি, আই রিয়েলি মিসড ইউ। বারবার শুধু মনে হচ্ছে এই বুঝি একেবারের জন্য হারিয়ে ফেলাম তোমাকে। আরশি নিরট কালো অক্ষি জুড়ে বিষাদের টলমলের পানি। সেইভাবে মাথা তুলে দেখালো মানুষটাকে। এক পলসা বৃষ্টির পর শান্ত পরপারের মতো মুখখানা হুট করে শক্ত হলে শেহজাদের। মেয়েটার কপলে সেই কাটো জায়গায় বুড়ো আঙ্গুল স্লাইড করতে করতে বলল, এই ক্ষত শুকোনোর আগে যে হাত তোমার গাল থেকে রক্ত ঝরিয়েছে সেই হাত কেটে তোমার সামনে আনবো। এটা শায়ান শেহজাদের ওয়াদা তার ওয়াইফের কাছে। ভার্সিটি সব স্টুডেন্ট প্রফেসরদের সামনে আরশিকে পাজা কুলে করে নিয়ে ভিলেজে স্টেডিয়ামে ঢুকলো শেহজাদ। পরনে ইন্টেনার জ্যাকেটটাও আরশির গায়ে। পেলক শরীরখানা কোনো মতো পরে রইল হাতের উপর। মাথা ঠেকালো বুকের মাঝে বারবার। সারা পথ চুপচাপ থাকলে রুমে নিয়ে কুলে থেকে নামাইতে মুখ খুলল কিশোরী। ফেল ফেলে গলায় বলল, আমি তো হেঁটেই আসতে পারতাম, শুধু শুধু সবার সামনে দিয়ে এভাবে আনলেন। এখন সবাই কি ভাববে আপনার ব্যাপারে? কে কি ভাবলো তা নিয়ে মাথা ঘামানোর মতো সময় নেই আমার তাতে। কিছু বলতে গিয়ে ঠোঁট টিপল আরশি। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তবু কেউ তো জানে না যে আমি আপনার বউ। এভাবে কুলো নিয়ে হাঁটলে তো যে কেউ ভাববে আপনার চরিত্রের সমস্যা। মানুষটা সেসব মনে নেই। দুম করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। হা করে খোলা দরজার দিকে তাকিয়ে এক টুকরো হতাশার শ্বাস ফেলল মেয়েটা। মনে মনে ভাবলো, জাম্বুমানের যে খাদরানি মেজাজ, কথার উত্তর তো দেবেই না, উল্টো এমন ব্যবহার করবে যেন রিনা খানের মতো জাদরেল টাইপ শাশুড়ি ওনাকে দেখে সালাম ঠোকে। পরপর বিছানায় বসতে বসতে আবার নিজেই নিজে বলল, না রে আরশি, এই জাদরেল টাইপ শাশুড়ি যদি জাম্বুমানের ছিল বলেই তো আজ তুই এত পটট পটট করতে পারছিস, নয়তো কখন ওই সাইকোটা চাপাতি নিচে চলে যেতি। বাহ, কত বুদ্ধি তোমার মাথায়, কত কিছু বুঝো তুমি, তাই না? তাহলে এটুকু কেন বুঝলে না যে টিম থেকে পিছিয়ে গেলে কোনো বিপদে পড়তে পারো? শেহজাদের কণ্ঠ শুনে তরাত করে লাফিয়ে উঠল আরশি। ঘুরে পিছনে তাকাতে দেখলো হাট ফার্স্ট ইট বক্স নিয়ে আর একটা ভেজা টাওয়াল নিয়ে দরজায় দাঁড়িয়ে লোকটা। কপাল ভাঁজ পেল ওর দিকে এগিয়ে এলো পরপর। আমি তো স্নোবলকে বাঁচাতে গিয়ে কিছু একটা মনে পড়তে চোখ বড় হলো ওর। ফের বলে উঠল, আমার স্নোবল কোথায়? কে স্নোবল? টেবিলের উপর বক্সটা রাখতে রাখতে শুধুলো শেহজাদ। মেয়েটা উদ্ভ্রান্তের মতো তাকালো প্রফেসর নিটের মুখপানে। যে খরগোশটা আমার কুলে ছিল, পায়ে চোট লেগেছে ওর, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আপনি না কেয়ারটেকারের হাতে ওকে দিয়ে দিয়ে বললেন ভিলেজে ঢোকার সময়? জানেন ও আমার কত ভালো বন্ধু, ওরা যদি কিছু হয়। আর সে কথার মাঝে ওর মুখে একেবারে কাছাকাছি চলে আসলো মানুষটা। আর আমরা? শেহজাদের বেখাপ্পা প্রশ্নে লজ্জায় বোধ হলো কিশোরী। এদিক ওই দিক চাইল ওই খুরখারা নজরের আড়াল হতে। থাক, বলতে হবে না, উত্তরটা নয় তোলা রইল, সময়মতো আদায় করে নেব। মাথাটা আরো দূরে এলো আরশির।
হিমদ্রিম্ড শব্দ তুলল হৃদয় যন্ত্রটা। আর স্নোবল খাবার খেয়ে খেলছে বাকিদের সাথে। কেয়ারটেকার ভদ্রলোক তোমার মেহমানের ভালোই যত্ন নিচ্ছে, এত চিন্তা করতে হবে না। এবারটাই যেন একটু স্বস্তি ফিরল বুকের, কিন্তু আচমকায় দরজা খিল আটকে দিল মানুষটা। নিজে থেকে ওর গায়ের জ্যাকেটটা খুলে নিয়ে ঝুলিয়ে রাখলো কোঠা রাখার জায়গায়। ফের কাছে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্পেন্স করতে হবে পুরো শরীর, বিশেষ করে যেখানে যেখানে চোট পেয়েছ। হুট করে স্তস্ত ভাব এড়িয়ে ভিড়ল শেহজাদের আনর জুড়ে। অনর মুখে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। শুকনো ঠোঁট গিলে ফের চাইলো মেয়েটার চোখ বারবার। আই এম অ্যালাউড টু ডু দ্যাট। অনুমতি নেওয়া তো দূর, যে মানুষটা কোনোদিন কাউকে কফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করেনি, নিজে যা ভালো বুঝেছে তাই করেছে, সে কিনা আজ অনুমতি চাইছে আরশির কাছে। এতটা পরিবর্তন হজম হবে তো ওর? চোখ বড় বড় করে ঢুক গেল আরশি। জাম্বুবান স্পাঞ্জ করাতে গিয়ে গায়ে চাল চামড়া তুলে ফেললে তো কাউকে বলতেও পারবে না। আপনার স্পাঞ্জ করাতে হবে না, আমি নিজে কাজ নিজে করতে পারবো, দিন আমাকে ওটা। আরশির হাতটা তোয়ালে অবধি পৌঁছানোর আগে ঝট করে তোয়ালের অন্য হাতে নিয়ে নিল শেহজাদ। মুখ্য চিরচরিত গম্ভীর্য ফুটিয়ে বলল, তার মানে অনুমতি আছে? দেখি পিছনে ঘোরো। আপনি তো মহাবেকায়দার মতো মশাই, নিজে নিজে রুলস বানাই, নিজেই সেটা ভাঙে। নিজে থেকে অনুমতি চান, আবার না করলেও বলেন অনুমতি আছে। প্রফেসরের ধৈর্যের সীমা বোধহয় ভাঙলো এবার। নাকের ডগায় দাঁড়িয়ে কোমরে দু হাত রেখেছে মেয়েটা। ভয়টা সে আর এখন পায় না শেহজাদকে, আগে থেকে একটু সহসা বেড়েছে কিনা। একটা জলজ্যান্ত সাইকোপ্যাথকে কামড়ে ঘায়েল করে দিয়ে এলো, সেখানে জাম্বুবান আর এমনি। পিছনে ঘুরে দাঁড়ায় আরশি। আমাকে দিয়ে বেশি কথা বললে কিন্তু নিজেই পস্তাবে। এমনিতে অনেক টেনশন দিয়েছ আজকে তুমি আমায়। ওষুধে কাজ হলো, ঘাবড়ালো কিশোরী। আস্তে করে এক পা পেছালো নিরাপদ দূরত্ব বজায় রাখতে। তারপর কোমর থেকে হাত নামিয়ে তুতলাতে তুতলাতে বলল, বেশ, তাহলে আপনাকেও একটা কথা দিতে চাই। দরকার হলে চোখ বন্ধ রাখবো, আমি কথা দিলাম। আহা, এ যেন মেঘনা চাইতেও জল। তবু খুশিটা দমিয়ে রেখে আরও একখানা আবদার ছিল আরশি, সাথে স্নোবলকে আমাদের সাথে বাসা নিয়ে যেতে হবে। শেহজাদের ঠোঁটে বাঁকা হাসি ফুটল সহসা, কণ্ঠ প্রশংসার শীতল ফাঁদ। ডান চোখে ভ্রু নাচিয়ে বলল, কিন্তু তুমি প্রথমেই বলেছ একটা কথা রাখার কথা, সেখানে দুটো কথা কেন রাখবো আমি? এটা তো চিটিং, রাইট? শেহজাদের কথা শুনে ওর খুশিটা হাওয়া বেলুনের মতো নিভিয়ে পড়ল অমনি। শুটিয়ে আসা গলাটা ঢুক গেল ভেজালো একটু। পরপর মিনমিন করে বলল, দুটো রাখা যাবে না? যে কোনো একটা। বুকে হাত বেঁধে তর্জনী বাঁচিয়ে রাখলো প্রফেসর। আচ্ছা, খেকারও ফাঁসিয়ে দিলে তো মেয়েটাকে। আর সে চোখে মুখে অনুশোচনা। ইস, কোনো যে প্রথমে দুটো বলল না। এত সময় নষ্ট করো না আরশি, তাড়াতাড়ি বলো কোনটা রাখবে। চোখ বন্ধ করে তোমাকে স্পঞ্জ করিয়ে দেওয়ার কথা, নাকি স্নোবলকে বাসায় নিয়ে যাওয়ার কথা? স্নোবলকে ফেলেও যাবে না, তার উপর শেহজাদ একবার যখন বলেছে শৈল মুছিয়ে দিবে, তখন চোখ বন্ধ করেই হোক আর খুলেই হোক দেবেই। অগত্যা হাল ছাড়লো কিশোরী, ফোঁস করে শ্বাস ফেললো, বলল, ঠিক আছে, যা করার করুন, কিন্তু কথা দিন স্নোবলকে বাসায় নিয়ে যাবেন। নেবেন তো ওকে? প্রফেসর জুড়ে ভিজে যাওয়া শুকনোটুকু আড়াল করলো গভীর কণ্ঠে। আমি কথার খেলাফত করি না আরশি। ওয়েস্টফিল্ড লন্ডন, চেলসির অন্যতম শপিং সেন্টার, বিভিন্ন ব্র্যান্ডের দোকান, রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স, সিনেমা হল, গেম রাইড, কী নেই এখানে? যারা মুভিতে দেখেছিল এসব। চেলসিতে থাকলেও এই দিকটায় আসার সাহস করেনি এখনও। সাহস তো দূর, লাইব্রেরির পর ভার্সিটির সামনে সুযুক্ত করে উঠতে পারেনি ও। কিন্তু আজ অদ্ভুতভাবে আয়ন বাইক থামালো এই শপিং সেন্টারের সামনে। অবাক হলো যারা। ব্রিমোর চোখ জুড়ে একবার চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ে, আরেকবার তো আয়নের মুখে তাকিয়ে বলল, এখানে থামালেন কেন? আমরা বাসায় যাব না? নেমে পড়ো বাটারফ্লাই, আজ না হয় একটু দেরি করেই ফিরি বাসায়। কিন্তু মেয়েটার কথা শেষ করার আগে বাইক থেকে নামলো অফিসার। কালো হেলমেট মাথায়, হাঁটু ঘিরে বসলো যারার সামনেই। বাইকিং গ্লাসবন্দি হাতখানা এগিয়ে দিয়ে বলল, আর ইউ রেডি ফর দ্য রাইড বাটারফ্লাই? এতক্ষণে বিস্ময়ে দুনা চলে থাকা অশান্ত মুখখানা হুট করে বদলে গেল মুচকি হাসিতে। নীল চোখে ভরসার বাণী। আয়নের হাতে হাত রেখে বাইক থেকে নামতে নামতে বলল, এমন একটা শক্ত হাত পেলে রেডি না হয়ে আর উপায় কোথায় থাকে অফিসার? খুশির ছোটা খেলো আয়নের ঠোঁটেও। যারা হাতটা শক্ত করে ধরতেই আলিন্দনে গতি বাড়ালো। টিপ 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 টিপ। এই হিম চোখে শুধু একটা মেয়ের প্রজাপতির মতো রঙিন হাসি ছাড়া ফিকে হলো আশেপাশে সব কিছু। ভিজে উঠল অন্নিক্ষটার। খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবল, বস এত ভয়ানকভাবে কারোর প্রেমে ফেলবে বলেই বুঝি কিছুদিন সময় বাড়িয়ে দিয়েছ হাতে। বেশ, এরপর যখন আর যেতে চাইবো না তোমার কাছে, তখন দেখবে তুমি কি করো। কি এত ভাবছো আকাশের দিকে তাকিয়ে? যারার প্রশ্নে ভ্রম কাটল মানুষটার। ভাগ্যিস হেলমেট পরা ছিল, নয়তো বাটারফ্লাই কি ভাবতো ওর অফিসার বাচ্চাদের মতো করে কাঁদে?
রেস্ট হাউজের রুমের ভেতরে পিনপত নীরবতা। নিঃশ্বাস ফেলতেও যেন শব্দ শুনতে পাচ্ছে আরশি। শেহজাদের দিকে পিছনে ঘুরে দাঁড়ানোর পরপর না ওই মানুষটার কোলে কথা বলছে না ও। বুকের ভিতর কেমন ধরার শব্দ হচ্ছে আরশির। মনে হয় এক্ষুনি খুলে হাতে চলে আসবে কোনো কিছু। জাম্বুবানের কাছাকাছি দাঁড়ানোর আগেই কি এমন হতো ওর? মাথার পেছনে এতটা রক্ত। হুট করে কক্ষের মৌনতা ভাঙল। শেহজাদের কণ্ঠে অবিশ্বাসের তোপ। শানের মতো ওই পুরুষালীর স্বরও কেঁপে উঠল যেন। আরও সে আর চিন্তা করা হলো না। মুখে হা করে কিছু বলে ওঠার আগেই কাঁধের উপর থেকে টি শার্টের হাতটা আঙ্গুল দিয়ে স্লাইড করে নিচে নামালো শেহজাদ। উন্মুক্ত হলো ওর ফর্সা পিঠের একাংশ। ছিলে গেছে সেখানটাই। চুপ রক্ত শুকিয়ে লেগে আছে চামড়ার সাথে। শেহজাদের উষ্ণ আঙ্গুলের ছোঁয়ায় কেঁপে উঠল হিমের মতো শরীরখানা। কঠোরতা এসে ভিড় জমালো গলার কাছে। ওই স্পর্শ সরিয়ে আওড়ালো। মনে হয় বরফের উপর থেকে যখন টেনে নিয়ে গাছের সাথে বেঁধে তখনই রয়েছে এমন। চামড়া উঠে গেছে পিঠের। বেশি ভাজে লাগছে দেখতে। আরশির চোখে মুখে শঙ্কা। এমনিতে মা সবসময় ভিডিও কল করে, তার উপর এতগুলো চোটের দাগ। পিঠেরগুলো না হয় লুকাতে পারবে, কিন্তু গলাটা যখন কি করে হয়েছে জানতে চাইবে তখন কি বলবে ও? যদি দুশ্চিন্তা করে প্রেশার বাড়িয়ে ফেলে। আরশির অশান্ত কণ্ঠ শুধালো ফের। কি হলো, বলছো না কেন কিছু? এই দাগ আর সারবে না? সেলাই ফেলাই করতে হবে না তো? চোখ বন্ধ করে শুকনো ঢোক গেল শেহজাদ। পরপর কোনো কিছু না ভেবে ঠোঁট ছোঁয়ালো মেয়েটার কাঁধে। আরশি স্তব্ধ, বাকরুদ্ধ হলো বিবল। পাতলাও ধরে বেপরা স্পর্শে সমস্ত শরীরে লোম দাঁড়িয়ে গেল ওর। কাপা সরে জিজ্ঞেস করলো, শুধু অ্যান্টিবায়োটিক লাগালেই ঠিক হয়ে যাবে তাই না? ক্যানিয়নের আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। রাতের শুরুটা যেন হলো ঝড়ের হাওয়ার মধ্য দিয়ে। সাথে বাড়ল তুষারপাতের মাত্রাও। টিভির চ্যানেলগুলো ঝড়ের পূর্বাভাস। শীতের দাপটে দৌড় গিরিয়েছে মানুষজন। এদিকে ডিপার্টমেন্টের সবাই স্টেজ হাউসে হাউসরুমে একসাথে রয়েছে আড্ডার আসর জমাতে। তুষার ঝড়ের সম্ভাবনা থাকায় বাইরে টেন্ট লাগিয়ে স্লিপিং ব্যাগে ঘুমানোর আইডিয়া আপাতত বাদ। তার বদলে ঠিক হলো হলরুমে বসেই টেন্টিয়ার খেলবে সবাই। শীতের রাতে 1 কাপ গরম কফি, ফায়ার প্লেসের আগুনের তাপ, সাথে টেন্টিয়ার। আহা, এর চাইতে ভালো কিছু যেন হতেই পারে না ক্যাম্পিংয়ে এসে নাইট স্টেজ করার জন্য। অন্যান্য প্রফেসর, ডিপার্টমেন্টের হেড, এমনকি প্রিন্সিপাল বাদ যাননি এই সমাগমে। বাকিরা যখন হলরুমে উপস্থিত তখনই ডাক পড়ল শেহজাদের। ডিপার্টমেন্টের এই একজন প্রফেসরের ওপর মেয়েরা এমনিতেই ফিদা। তার মিস্টার শেহজাদ কোথায়? ডাকো নাকে। পশ্চিমা ভাষায় তাকাতা দিল প্রিন্সিপাল ভদ্রলোক। আজকে একটুর জন্য সুগার লেভেল বাড়িয়ে পটল তুলে নি, নয়তো ওনার দায়িত্ব ক্যাম্পিংয়ে এসে কোনো স্টুডেন্ট হারিয়ে যাওয়া কি চারটেখানি কথা? আজ যদি শেহজাদ খুঁজে না পেত আরশিকে, তাহলে এতক্ষণে ওনাকে পুলিশে হেফাজতে থাকতে হতো নির্ঘাত। ভদ্রলোক ঠোঁট গোল করে শ্বাস ফেলতে দৌড়ে আসলো একটা মেয়ে। হাঁটুতে হাত রেখে ঝুঁকলো কিছুটা, পরপর বিদেশি ভাষায় হাঁপাতে বলল, প্রফেসর শেহজাদ ওনার রুমে নেই, আশেপাশে কোথাও নেই, আমি খুঁজে এলাম সব জায়গায় ওনাকে। আরশিকে শেহজাদের কোলে তুলে ফেরার পর থেকে প্রফেসর আর স্টুডেন্ট সম্পর্কে নিয়ে চাপা গুঞ্জনটা ভালোভাবে রটেছে প্রত্যেকটার মধ্যে। বিষয়টা একেবারে উড়িয়ে দিলেন না ভদ্রলোকও। একজন স্টুডেন্টের প্রতি কোনো প্রফেসরের এতটা অধিকার বোধরতা আসলে চোখ লাগলে ভীষণ। তার উপর সেই মানুষটা যদি হয় শেহজাদের মতো একজন ইয়াং ডেডিকেটেড প্রফেসর, তাহলে তো কোথায় নেই। কপালে ভাঁজ ফেলল প্রিন্সিপাল। ইতি চাইলেন। হলরুমে কর্ণকাত কালো হুডি পরা একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারা ডাকলেন কাছে। ছেলেটা কাছে আসতে পশ্চিমা ভাষায় জিজ্ঞেস করলেন, আপনার নাম? রেজা। ওহ ওয়েট মিস্টার রেজা, মিস আরশিকে একটু ডেকে আনুন ইমিডিয়েটলি। হাঁপাতে থাকা মেয়েটা অবাক চোখে তাকাতে দাঁত বের করলো ভদ্রলোক। ইংরেজিতে বললেন, মিস আরশি এখানে আসলে প্রফেসর শেহজাদ আসবেন এখানে, আলাদা করে আর খুঁজতে হবে না তাকে। বন্ধ কামরায় আরশির প্রাণ ওষ্ঠাগত। বুকের ওঠানামা গতি অস্বাভাবিক। শিহরিত মস্তিষ্কের প্রতিটা স্নায়ুকোষ। শেহজাদের ঠোঁটের ছোঁয়ায় ছটফট নিয়ে উঠল ছোট শরীরটা। গলার স্বরে কাঁপন ধরল ওর। আপনি বললেন না তো শুধু অ্যান্টিবায়োটিক লাগালে সরবে কিনা? থামলো শেহজাদ। পাতলা উষ্টপুট কাঁধ হতে সরিয়ে কানের কাছে আনলো। হালকি সুরেই বলল, আপাতত চুমুতে কাজ হয় কিনা দেখি, তারপর অ্যান্টিসেপ্টি লাগাবো। চলবে গাইস, গল্পটি কেমন হচ্ছে সবাই জানিয়ে যাবেন কিন্তু। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পার্টগুলোও কিন্তু এই চ্যানেলে দিব। ধন্যবাদ সবাইকে।